যে দেখেন আল্লাহ কিভাবে বাঁচায় দেয়। আল্লাহ ঠিক একই দিন এরা বুঝতেন, চিফ প্রসিকিউটর টেরই পায় নাই যে আছে এমন একটা দিনে ওনারা এই কর্মটা এমন একটা দিনে কি বলে রায়ের তারিখ নির্ধারণ করে। রায়ের তারিখ হয়েছে যেদিন হলো নবম ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। হ্যাঁ, যে সেই ওয়ার্ল্ড কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে গুতেরিও বলছেন, কি বল সেক্রেটারি জেনারেল গুতেরাস বলছেন যে the movement toward universal abolition of death penalty is advancing, এবং উনি এটা যেন সারা দুনিয়াতে ছড়ায় পড়ে একবিংশের জন্য এটা একটা নৃশংস ঘটনা, অমুক তমুক এসব নৃশংস আচরণ করা যাবে না, এটা ডেথ পেনাল্টি। ইউনাইটেড নেশনস রিমেইনস ফুললি কমিটেড ইন দি ইউনিভার্সাল অ্যাবলিশন অফ ডেথ পেনাল্টি ফার্মলি অ্যান্ড উইদাউট এক্সেপশন, কোনো মানে কাউকে এক্সেপশন আছে। সো ওদের ঘাড়ে কয়টা মাথা আছে যে এই জাজ সাহেবরা এই জাতিসংঘের ফলকাত্তুরদের এই জঙ্গি উত্থানের আজকে সুবিধাভোগী, তারা ফলকাত্তুরকে আজকে এই স্টেটমেন্ট করছে মৃত্যুদণ্ড। এটা কাকতালীয় না নাকি ইউনুয়ের ভাগ্য? আল্লাহ কেমনে যেন এই ডেট ঠিক করছে। অথবা এই যে কি বলে আইসিটির যে আছে রেজিস্টার আছে, আমার ধারণা আইসিটির রেজিস্টার প্ল্যান করে এই কামটা করছে যাতে এই জাজরা আজকের দিনে মৃত্যুদণ্ড দিতে না পারে। খেয়াল করেন, আজকের দিন আপনি মৃত্যুদণ্ড দেবেন, আপনি জাতিসংঘের মেম্বার, আপনি আবার ওই যে আন্তর্জাতিক যে হিউম্যান রাইটস ফলকাত্তুর্কের কমিশন, যে হিউম্যান রাইটস কমিশন, ওইটার বাংলাদেশ মেম্বার, সিগনেটারি বহু তো সেখানে সেই দিনে যেই দিন ওনারা এটার বিরুদ্ধে স্টেটমেন্ট করতেছে ওয়ার্ল্ড কংগ্রেসে, সেদিন কেমনে করে? আমার ধারণা ইনু ভাই টাকা পয়সা দিছে রেজিস্টারকে, এবং রেজিস্টারকে টাকা পয়সা দিয়া ইনু ভাই এই ডেটটা ফিক্স করাইছে, বা ইনু ভাইয়ের লোকেরা কোনো না কোনো ভাবে রেজিস্টারকে টাকা পয়সা খাওয়াইছে, বা রেজিস্টারের কানে কান, বা রেজিস্টার হয়তো জাসদ করতেন, কোনো একটা কিছু হবে, জাসদ ছাত্রলীগ করতেন বা জাসদ করতেন, কোনো একটা কিছু হবে, কোনো একটা বুদ্ধি পাকায় কিন্তু এই ডেটটা ফিক্স করছে। কারণ আইন মঞ্চ কিন্তু জাসদ করতেন। এই কোনো একটা ঘটনা আছে, বুঝছেন, কোনো না কোনো ভাবে ইনু ভাইকে ফাঁসির আদেশ থেকে বাঁচাইতে হবে, এই জন্য তারা এই ডেট ফিক্স করছে। অথবা মানে আমি অনেকগুলো সম্ভাবনার কথা বলছি, হয়তো বিচারপতিরা জাসদ করতেন, তারা ইনু ভাই এটা একটা হইতে পারে। অথবা এই রেজিস্ট্রার যিনি করে জাসদ করতেন, উনি এই দিনটা ফিক্স করছে যাতে বিচারপতিরা এই রায় দিতে না পারে। অথবা রেজিস্ট্রার সাহেব টাকা পয়সা খাইছে, টাকা পয়সা খায়া এই ডেট ফিক্স করছে যাতে বিচারপতিরা রায় না দিতে হইতে পারে না। আপনি কল্পনা করতে পারেন না এরকম কিছু হইতে পারে? তাহলে ওই দিনই কেন এই ইনু ভাইয়ের রায়ের ডেট হবে? যেই দিনে দিলে বাংলাদেশ ওইখানে মেম্বারশিপ খায় ফেলাইতো, বাংলাদেশের কত সভাপতি থাকতো না। এটা একটা ফানি দিক একটা বললাম, বা কাকতালীয় বা ভাগ্য, ইনুবার ভাগ্য কাকতালীয়। কিন্তু এখানে কিন্তু খুব সিরিয়াস একটা ঘটনা ঘটে গেছে। সেই সিরিয়াস ঘটনাটা হলো প্রথমবারের মতো সে ধরেন আইসিটি সিরিয়াসলি আপনি চিন্তা করেন, আমি তখন ফান করলাম আইসিটি যদি সিরিয়াসলি জিনিসটা দেখে থাকে যে এই ধরনের কেসগুলোকে আমরা যদি ফাঁসি দিতে থাকি তাইলে এইটা আমরা নিজেরা ফার্স্ট হয়ে যাব। ঘটনাটা তো তাই, সমস্ত কিছু আন্দাজের উপরে। এবং ওই আবার এই ইনু ভাইয়ের বিরুদ্ধেও কিন্তু ওই 1400 হত্যাকাণ্ডের ওই রেফারেন্স কিন্তু ওখানে ব্যবহার হয়েছে, জাতিসংঘের যে রিপোর্ট আছে না, ওই রিপোর্টে কিন্তু ইনু ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার হয়েছে। এখন আপনার জাজরা তো ভাবতেই পারে যে আরে এই সব মানে সবকিছু হাওয়ার উপর দিয়ে এরকম বক্তব্য দিয়ে হাওয়ার উপরে সমস্ত করে, এবং যারা সাক্ষী দিয়েছে যাদের সাক্ষ্য, এগুলো সমস্ত বানানো সাক্ষ্য দিয়ে একজন লোক ঢাকায় ছিলেন, উনি কি করে কুষ্টিয়ায় মারছেন, মারেন কি ওটা হুকুমের আসামি, আচ্ছা ঠিক আছে, হুকুম করে মেরে ফেলেছে, কিন্তু ওনার বিরুদ্ধে সমস্ত যে অভিযোগগুলো আরো যেগুলো প্রমাণিত হয়নি সেগুলো তো অলমোস্ট একদম মানে সমস্ত ঢাকায় এই কিলিং এর সাথে উনি জড়িত, ওই কিলিং এর সাথে জড়িত, ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি মিটিং এর মধ্যে শেখ হাসিনাকে জঙ্গি নিধনের নামে শেখ হাসিনাকে ইসলামিস্ট নিধনের জন্য উনি বুদ্ধি পরামর্শ দিতেন, এই সব কথা। জঙ্গি শব্দটা আসছে কিন্তু জঙ্গি দেখাল, জঙ্গি শব্দের জন্য এই ইনু ভাইকে 10 বছর জেল দিয়ে দিয়েছে। মানে উনি জঙ্গি নিধনের জন্য কিন্তু পরিকল্পনা করছেন, জঙ্গি নিধন করার জন্য শেখ হাসিনাকে পরামর্শ দিচ্ছেন। এই জঙ্গি নিধনের জন্য, জঙ্গি নির্মূলের জন্য কিন্তু ইনু ভাই 10 বছরের জেল হয়েছে। সো এগুলো এর জন্য কি ফাঁসি দেওয়া যায়? এখানে যে বিচারপতিরা 10 বছর জেল দিছে, এটাতেই তো বিচারপতির কলম কেঁপে গেছে। যদি সিরিয়াস হয়ে থাকে, যদি এই বিচারপতি কোনো লেখাপড়া করে থাকে, বা এই বিচারপতি কোনো আইন পড়ে থাকে, আন্তর্জাতিক অপরাধ সম্পর্কে কোনো ধারণা থাকে, আন্তর্জাতিক অপরাধের কোন সংজ্ঞা সম্পর্কে কোনো ধারণা থাকে, তাহলে তো এই ধরনের ওনারা কোনো একে বেকসুর খালাস করে দেওয়া ছাড়া তাদের হাতে কিছু নেই।
বেকসুর খালাস করা ছাড়া আপনি অভিযোগগুলো যদি আপনি দেখেন, খুব সিরিয়াসলি যদি আপনি অভিযোগগুলো দেখেন, সেই অভিযোগগুলোতে কি কি আছে আপনি যদি দেখেন, সেটা হলো আপনার কোথা থেকে, আপনি তো আমাকে দিছিলেন বোধ হয়, না? জি জি, আপনি আমাকে দিছিলেন না আমি জোগাড় করছিলাম, সেটা তো আমি মনে নাই। গতদিন দিছিলাম না, আমি তো দেই নাই মনে হয়। আপনি দেন নাই, সেটার জন্যই তো না, আমি খুঁজে পাচ্ছি না। ইয়েতে মনে হয় ওই না, যে আপনি আমাকে দেন নাই। পর্যবেক্ষণটা দেখেন, আপনাকে পাঠাইছি না, পর্যবেক্ষণে। কিসের পর্যবেক্ষণ আমি জানি না, আচ্ছা। তবে আপনি আমাকে মূল রিপোর্টে, যেমন আমি ধরুন আমি একটা একটা করে দফাওয়ারি যদি আপনি আসেন, তার বিরুদ্ধে যে 8টা অভিযোগ যদি আপনি বলেন, যদি আসেন আপনি সিরিয়াস, আমি কিন্তু এখন ফান করতেছি না দর্শকদের, আমি মনে করছিলাম ফানি দিকে, কিন্তু এখন আগের অংশ ফান ছিল, আগের না, অংশ ফান ছিল। কোনো অংশই ফান না, ফানের মধ্যে খুব সিরিয়াস তথ্য ছিল। হ্যাঁ, হাসানোর চেষ্টা করছি আর কি, একটা লোকের ফাঁসি হয়ে যাচ্ছে সেখানে, মানে কি করবেন তো। আচ্ছা, তার বিরুদ্ধে অভিযোগগুলো কি দেখেন। 2024 সালের প্রথম অভিযোগ, 2024 সালের 18 জুলাই ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জুলাই আন্দোলনকারীদের জামাত, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক আখ্যা দেন তিনি। এটা হলো তার বিরুদ্ধে অভিযোগ। বা এটা তো তার কি বলে, এটাকে বলে এটা রাইট, এটা হলো বাংলাদেশ কনস্টিটিউশনের খুব সম্ভবত 39 বা কত ধারা অনুসারে আপনার কথা বলার অধিকার এটা। আমি বিপুলকে বলতে পারি যে বিপুল জঙ্গি, আমি বিপুলকে বলতে পারি, বিপুল আমাকে প্রমাণ করতে হবে, বিপুল আমার বিরুদ্ধে অভিযোগ করতে হবে, কিন্তু আমার কথা বলার রাইট, এই আমার কথা বলার রাইট কোনোদিন মানবতা বিরোধী অপরাধ হতে পারে? এটা আমার কনস্টিটিউশন আমাকে রাইট দিচ্ছে, আমার বিরুদ্ধে আপনি অভিযোগ করতে, মানহানির অভিযোগ করতে পারেন। বিপুল আপনার, আমি জঙ্গি বললাম, আপনি বলবেন সাইফুল আমিন আমাকে জঙ্গি বলছে, আমি মানহানির মামলা করবো, এটা তো আমার, এটা তো ক্রাইম না, দিটস নট ক্রাইম। না, রাইট টু স্পিচ, কনস্টিটিউশনাল রাইট আমাদের, 39 39 আছে না, এটা 39 I remember 39, 37, 38 সমস্ত আমাদের রাইট গুলো আছে, 37, 38, 39 ও 40, এরকম সবগুলো রাইট, আমার অধিকার গুলো, যে আমাদের সমাবেশ করার অধিকার, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, তারপর আমার কথা চিন্তা ও বলার বিবেকের স্বাধীনতা। হ্যাঁ, চিন্তা ও বিবেকের স্বাধীনতা। তা আমি বিপুলকে বললাম, আমার চিন্তা এবং বিবেক খরচ করে আমার কাছে মনে হয়েছে, বিবেক খরচ করে মনে হলো বিপুল জঙ্গি, আমি বললাম। বিপুল কি করতে পারে আমার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করতে পারে। এই রাম ছাগলগুলি মানবতা বিরোধী অপরাধ কি এটাও জানে না, আমাদের কনস্টিটিউশনাল রাইট সম্পর্কে জানে। এটা হলো আইনজীবী, চিন্তা করে দেখেন। এবং আরেকটা আদালত, যে আদালত বিচার করছে, সেই আদালতে এগুলো আলোচিত হয়েছে, আদালত এগুলো থামাই দিতে পারে, বেটা এগুলো কি আলোচনা করো তোমরা। আদালতে প্রথমে যখন উঠে আসে, কথাগুলো আসে, তখন তো বলতে পারতো, সে তো ইন্টারপ্রেট করতে পারে, সে বলতো তুমি কনস্টিটিউশনাল রাইট নিয়ে কথা বলতেছো কেন? একটা লোক তার কনস্টিটিউশনাল রাইট দিয়ে, তার বাংলাদেশের নাগরিকের যে সাংবিধানিক অধিকার, সে অধিকার বলে সে আপনাকে লেমেন্টেড করছে আপনি মাস্তান। কারণ মাস্তান বলা অপরাধ অন্য কারণ সরকারের কাছে হইতে পারে, যাকে মাস্তান বলেছে তার কাছে হইতে পারে, সে আপনার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারে, আপনার বিরুদ্ধে আরো অন্যান্য অপরাধের মামলা, কিন্তু আপনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করতে পারে। 1 নাম্বার। হ্যাঁ, তো আন্দোলনকারীদের বিরুদ্ধে না, এটা তার বিরুদ্ধে হয়েছে, ভারতীয় পত্রিকায় উনি মন্তব্য করছেন, কিন্তু সেই ভারতীয় পত্রিকায় এটা একটা আসল ঘটনা হলো ভারতীয় পত্রিকা, খেয়াল করে দেন। ও বলতে পারতো, অভিযোগের মধ্যে আসতে পারতো, পত্রিকায় উনি বিবৃতি দিয়ে, গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে এটা করে, তাহলে কিন্তু একটা জেনারেলাইজ হইতো। যদি আপনি জেনারেলি একজনকে অ্যাকিউজ করতে যাচ্ছেন, তো আপনি জেনারেলি বলেন, কিন্তু আপনি কি করলেন, ভারতীয় পত্রিকায় করছে। কেন আমরা বাংলাদেশের পত্রিকায় কি আমরা বলতেছি না, ওদেরকে জঙ্গি বলি না? ভারতীয় মানে ওই যে ভারতীয়, এখানে কতগুলি জিনিস আছে দেখেন। একটা হইলো রাইট টু স্পিচ, আপনি কথা বলার অধিকার, প্লাস হলো আপনার ভারত বিদ্বেষ, আপনি কথা বলতে দেবে না তারা আপনাকে। জঙ্গি বলতে যাওয়া যাবে না, রাজাগারকে রাজাগার বলা যাবে না, আলবদরকে আলবদর বলা যাবে না, আলশামসকে আলশামস বলা যাবে না, লালবদরকে লালবদর বলা যাবে না। তো দেখেন, এটা হলো তার বিরুদ্ধে প্রথম অভিযোগ। ভারতীয় পত্রিকায় উনি ইন্টারভিউ দিলেন কেন? এবার আসেন দ্বিতীয় অভিযোগ। দ্বিতীয় অভিযোগটা শোনেন, এই অভিযোগটা প্রমাণ করতে পারে নাই আবার ভারতীয় পত্রিকা, এটা প্রমাণের ব্যাপার আছে। আমি তো বলি যে এই অভিযোগ যখন গঠন হয়, তখনই তো আদালত বলতে পারতো এটা কোনো এটা নিয়ে কোনো অভিযোগই গঠন করা যাবে না, শেষ, এই মামলা আলোচনার অযোগ্য, এইটা অযোগ্য। আদালতের এই রাইট আছে, তো আদালত বলতে পারে এটা কোনো আলোচনার বিষয়ই না। ওকে, দেখেন সেটা করে নাই আদালত আবার এটা নিয়ে রায় দিছে। হ্যাঁ, ঠিক আছে, আদালত কত মাথা খরচ করছে ভাই, বউ বাচ্চারা সময় না দিয়ে আদালত, হ্যাঁ, কোথায় এই সময়টা বউ বাচ্চারা দিতে পারতো, সেটা না দিয়ে আদালত বসে বসে এইগুলো রায় লিখছে। নির্লজ্জ ভাই, এটা বলে লাভ নেই স্যার, এটা দেখেন আবার আপনার বাঁধে না। আমি কিন্তু বলছি আপনাকে যে আপনি আমাকে এই বিষয়ে আলোচনা করলে কিন্তু আমি অনেক কঠোর কথা বলবো। আপনার বক্তব্য, আমার বক্তব্য না। আচ্ছা, যাই হোক, দ্বিতীয় অভিযোগ আসেন। 2024 সালের 19 জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 14 দলীয় জোটের সভা হয়। ওকে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের শুট অ্যাট সাইটের সিদ্ধান্ত হয়।
ওকে, ইনু সে সবাই উপস্থিত থেকে শুট অ্যাট সাইটের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ, প্ররোচনা, উস্কানি দেন ও সহায়তা দেন। কি দিছে? শুট অ্যাট সাইট যেন সিদ্ধান্ত গ্রহণ, নির্দেশ। ওটা 14 দলের সভা, সে তো একটা মত দিবেই, তার সমাবেশ করার অধিকার, সংগঠনের অধিকার। 14 দলের সভা হয়েছে, ওখানে তার সমাবেশ করার অধিকার হয়েছে, সেখানে সমাবেশ, এটা চক্রান্ত করতে বসে নাই তো, না, সমাবেশ করছে, তাদের বক্তব্য 14 দলের জোট সভা হয়েছে, তারাই বলতেছে, কিন্তু আমার কথা নাই এখানে। 14 দল গোপন সভা করে নাই, 14 দল এখানে চক্রান্ত করতে বসে নাই, 14 দল তার পলিটিক্যাল ডিসিশন নেওয়ার জন্য মিটিং করছে। সে পলিটিক্যাল ডিসিশনে নাকি হয়েছে শুটের সাইট। কল্পনা করতে পারেন কোনো এই পলিটিক্যাল ডিসিশন হইতে পারে যে এটা বিশ্বাসযোগ্য কোনো একটা ফোরাম 20 জন 25 জন বসে রয়েছে, এই 25 জন মিলে সিদ্ধান্ত নিল শুট অ্যাট সাইট, একদম সিদ্ধান্ত, শব্দগুলি পর্যন্ত ব্যবহার, শুট অ্যাট সাইট মানেটা কি? বা দেখা মাত্র গুলি নির্দেশ, এটা আমাদের পুলিশের ইয়ার মধ্যে আছে কিনা, ওই যে সিআরপিসির মধ্যেই আছে, দেখা মাত্র কখন গুলি নির্দেশ। কারফিউ হলে কি করবে? কারফিউ হলে কি আদর করবে? সেখানে তো শুটের সাইট আছে। যখন কারফিউ যখন জারি হয় তখন কি কোনো পলিটিক্যাল ডিসিশন হয় কারফিউ জারির জন্য, কিন্তু পলিটিক্যাল ডিসিশন কি হয় কারফিউ সময় গুলি করবে কি করবে না, ওটা তো গুলি তো ওটা ওই ইয়ের মধ্যেই, চার্টারের মধ্যেই আছে, ওখানে সে দেখা মাত্র আপনার গুলি করবে। এটা কি নির্দেশ দেওয়ার ব্যাপার আছে? তো সেখানে উনি শুধু উনি নিজে গুলি করতে চাইছে এটা বলে নাই যে এটা খুব ভালো কথা, হ্যাঁ, এটা যে নিজে যে গুলি করতে চাইছে এটা বা অস্ত্র চাইছে, আমার অস্ত্র দাও আমি গুলি করি, কেন? উনি তো মুক্তিযোদ্ধা, অস্ত্র একসময় ব্যবহার করছে, তো সে তো এটা চায় না, এটা ট্রেনিং দিছেন। এখন সে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের নির্দেশ, প্ররোচনা, উস্কানি দেন ও সহায়তা করে। নির্দেশ কেমনে দিল? 14 দল কি করে নির্দেশ দেয়? কোন প্রধানমন্ত্রীকে বলেন না, ওখানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিল না তো, নাকি ছিল? প্রধানমন্ত্রী সভাপতি 14 দলের সভাপতি। আচ্ছা ঠিক আছে, সাধারণত 14 দলের সভাপতি আগে হতো আমির হোসেন, ওইটা তো জরুরি সভা, প্রধানমন্ত্রী ডেকেছিলেন সবাইকে। ওকে, তো সেখানে সিদ্ধান্ত হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, কারে নির্দেশ দিল? প্রধানমন্ত্রীকে নির্দেশ দেয় হলো হাসান লকির, না গাড়ে কয়টা মাথা আছে হাসান লকির, মানে ওই প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী ওনারা মনে করেন যে প্রধানমন্ত্রী বাগে ধরলে ছাড়ে, এই শেখ হাসিনা ধরলে ছাড়ে না, সেরকম সেই প্রধানমন্ত্রীরা তারা নির্দেশ দেয় এবং সেই প্রধানমন্ত্রী সেসব নির্দেশ অনুসারে সবকিছু করে। যাই হোক, এটা অভিযোগ প্রমাণ করতে পারে না, কারণ এইগুলো। আচ্ছা, তৃতীয় অভিযোগ, ছবি দেখে আন্দোলনকারী ছাত্র জনতার তালিকা প্রণয়ন এবং তাদের আটক ও নির্যাতন করার জন্য কুষ্টিয়ার এসপিকে ফোনে নির্দেশ দেওয়ার অভিযোগ। উনি কুষ্টিয়ার এসপিকে কি নির্দেশ দিতে পারেন? উনি মন্ত্রী, উনি তখন মন্ত্রীও না, এমপিও না, কুষ্টিয়ার এসপি ওনার কথা শুনবেও না। আচ্ছা ঠিক আছে, উনি মন্ত্রী না, তো উনি পলিটিক্যাল, কুষ্টিয়ার এসপি কে কিভাবে ফোন দিতে পারে? একজন পলিটিক্যাল লিডার হিসেবে ফোন দিতে পারে, ফোন দিয়ে বলতে পারে যে ভাই আমার কুষ্টিয়াকে তুমি শান্ত করো যেমনি পারো, এই তো, এইটা কিন্তু বলতে পারে সে, ভাই তুমি আমার কুষ্টিয়াকে শান্ত করো যেমনি পারো, এদেরকে দমন করো যেমনি পারো দমন করে। কিন্তু উনি কি ওখানে বলবেন যে আটক করো এবং নির্যাতন করো? উনি আটকের কথা কইতে পারে, কিন্তু নির্যাতন করার কথা কবে? আপনি কোন আহাম্মক বলবে? একটা ছোট কর্মী আওয়ামী লীগের বা ছাত্রলীগের বা কারো, ইভেন বিএনপির বা জামাতের ছোট কর্মীও কি কখনো এই কোনো পুলিশের সিপাহীকেও বলবে যে ভাই ওরা ধরো এবং পিটাও? কবে? ওরা ধরতে কবে? এটা আপনি হ্যাঁ ওরা আটক করে না কেন এই জন্য কিন্তু ঝগড়া করবে, ওরা পিটান না কেন এটা বলবে? আপনি মনে হয়? কিন্তু এটা বলছে বলে এটা নাকি অভিযোগ প্রমাণিত হয়েছে। কেমনে অভিযোগ প্রমাণিত হয়েছে আমি জানি না। এই অভিযোগের জন্যই, মানে এটা আসলে এসপিকে ফোন করে ওই যে দমন করার জন্য কইছে, এইটার জন্য 10 বছর। আরে ভাই, আমি পাবলিক অসন্তোষ দমনের জন্য নির্দেশ দিচ্ছি, এই জন্য আমার মানে কোন আইনে আপনি আমার 10 বছর জেল? আর এটা কি কোনো মানবতা বিরোধী অপরাধ হতে পারে? মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞাই এরা চেঞ্জ করে ফেলছে। শেখ হাসিনার সাথে মিটিং করে তারা নির্দেশ দিছে ওইটা মানবতা বিরোধী অপরাধ। মানে মানবতা বিরোধী অপরাধটা কি এখন? এটা কিন্তু এখন আলাদাভাবে সংজ্ঞায়িত, এটা কি করতে হবে? মিটিং করছে মানবতা বিরোধী, হ্যাঁ, ভারতীয় পত্রিকায় সাক্ষাৎ দিচ্ছে এটা মানবতা বিরোধী, তারপর কুষ্টিয়ার এসপি কে ফোন দিছে এটা মানবতা বিরোধী। আচ্ছা ঠিক আছে, আর এবার চতুর্থ মানবতা বিরোধী আসে, আন্দোলন নামে মারণাস্ত্র ব্যবহার করা এবং 36 সেনা নামিয়ে হেলিকপ্টারের মধ্যে বম্বিং এর পরিকল্পনা করা। হেলিকপ্টার দিয়ে নাকি বম্বিং করতে চাইছে কন্দি। বাংলাদেশে হেলিকপ্টার থেকে বম্বিং করার, আমি তো এর আগে আমাদের দেশে হেলিকপ্টার থেকে বম্বিং করছে কখনো আমি তো শুনি নাই। পার্বত্য চট্টগ্রামে করে থাকতে পারে হয়তো, সিভিলিয়ানদের উপরে বম্বিং করতে। এই যে অভিযোগটা করে, অভিযোগ যখন করছে তখন এরা তারা নিজেরা মনে মনে হাসে নাই যে হ্যাঁ আমরা কি সব অভিযোগ করতেছি, সেটা আবার মানবতা বিরোধী অপরাধ। ওকে, এটা প্রমাণিত হয়নি। আহারে, বম্বিং করার পর
আচ্ছা, পঞ্চম অভিযোগ, গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়া, সরকারের গ্রহণ করা হত্যাকাণ্ডের হত্যাকাণ্ড সংগঠন সহ নির্যাতন নিপীড়নকে কৌশলে সমর্থন করা, সরাসরি সমর্থন না, কৌশলে করছে। কিন্তু ভাই কি চোখ টিপ মেরা করছে মনে হয় না? উনি প্রত্যেক ইয়াতে পুলিশ অফিসারের সামনে গিয়া বা পুলিশের সামনে যা চোখ টিপ মেরা বলছে, চোখ টিপ মারছে, মানে ওরা চোখ টিপ মারা মানে গুলি করো, মেরে ভালো। মানে উনি কৌশল তো বলতেছে, মুখে বলে নাই, উনি মুখে বলছে, এটা বলে নাই কিন্তু। কৌশলে উনি এটা করছেন, সমর্থন করছেন কৌশলে, এবং গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। ঠিক আছে, এগুলো মানবতা, এগুলো কিন্তু লিখে রাখা উচিত, আপনি এগুলো প্রিজার্ভ করে রাখেন যে মানবতা বিরোধী অপরাধের নামে কি, মানে বাংলাদেশের জনগণের টাকা পয়সা খরচ করে এই আইসিটিতে বসে বসে কি আকাম হচ্ছে, কি কুকাম হচ্ছে। বিচারপতিরা কি কুকাম করতেছে, আকাম করতেছে, আইনজীবীরা কি আকাম করতেছে, কুকাম করতেছে। এগুলা কে ডিফেন্ড করে? এগুলো ডিফেন্ড করার জিনিস রে ভাই। এইসব অভিযোগ যখন আসছে, এগুলো তো আমার ধারণা বিচারপতিরা বলা উচিত ছিল, এখানে তো বিরোধী পক্ষের কোনো আইনজীবী দরকার নাই, তো আমি যথেষ্ট। কারণ এগুলো কোনোটাই মানবতা বিরোধী অপরাধের চারারের মধ্যে নাই। মানবতা বিরোধী অপরাধের যে বিচারের জন্য যে শর্তগুলি আছে, সেই শর্তগুলি এগুলোর মধ্যে পড়ে না। সো এগুলোর জন্য হাসানুল্লাহ ইনুদের আইনজীবীর দরকার নেই, কোনো প্রয়োজন নেই, নিজেই যথেষ্ট, নিজেরাই তো সুমোটো করতে পারেন যে এগুলো কি অভিযোগ আনছো। আচ্ছা, সপ্তম অভিযোগ শুনেন, শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে ষড়যন্ত্র সম্পৃক্ত। শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলছে, এই জন্য এটা আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ। এই অভিযোগ নাকি আবার প্রমাণিত হয়েছে। এই আন্তর্জাতিক অপরাধ কিন্তু কি বড় আন্তর্জাতিক অপরাধ শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা। তাহলে তো বাংলাদেশের যতজন টেলিফোনে শেখ হাসিনার সাথে কথা বলে সবাই আন্তর্জাতিক অপরাধ, আইসিটিতে সবার হাজির হওয়া উচিত, নিজেরা ভলেন্টারিলি। আপনার বা আমরা যাদের সাথে মানে যে কোনো নাগরিকের সাথে শেখ হাসিনা যে কথা হচ্ছে, এই সবগুলো নিয়ে আইসিটিতে ফাঁসি দেওয়া উচিত। 10 বছর না, কারণ এটা কিন্তু প্রমাণিত হয়েছে, তো এটা প্রমাণিত জন্য 10 বছর জেল হয়েছে। তো এই যে 10 বছর, এখন এই সমস্ত যারা শেখ হাসিনার সাথে এই টেলিগ্রাম গ্রুপে কথা বলে, প্রত্যেকের কিন্তু 10 বছরের জেল নিশ্চিত। ভাইরা, আপনারা যারা দেখছেন, যদি কারো দেখবেন, কেউ যদি শেখ হাসিনার সাথে কথা বলে দেখেন, প্রত্যেকে মানবতা বিরোধী অপরাধ করে ফেলেছেন, অনেক বড় মানবতার অপরাধ, এবং ন্যূনপক্ষে 10 বছরের জেল। এটা কিন্তু এই আমাদের আইসিটি এটা করছে, স্ট্যাবলিশ করছে, এটা মানবতা বিরোধী অপরাধ। এটা কিন্তু প্রমাণিত, আমি কিন্তু প্রমাণিত কথা বলতেছি। হ্যাঁ, অষ্টম অভিযোগ, কুষ্টিয়া শহরে ইউসুফ শেখ, উসামা লাদেন বা উসামা, সুরুজ আলী, আশরাফুল ইসলাম, বাবুল ফরাজি, আব্দুল আলিম আল মুস্তাকিন নামে 6 আন্দোলনকারীকে হত্যার নির্দেশনা। এই আন্দোলনকারীরা যদি মারা যায়ও থাকে, কিন্তু এই নাম ধরে উনি নির্দেশ দিচ্ছেন, সে ধরনের আমি বললাম হাইপোথেটিক্যাল ধরে, ইনু নির্দেশ দিচ্ছে যে গুলি চালাও, মেরে হলাও, সবকিছু করো, নির্দেশ দিচ্ছে, যদি সেটা প্রমাণিত হয় নাই কিন্তু। তো যাই হোক, উনি ধরেন এখন আবার আসছে অষ্টম অভিযোগে আসছে, যেটা উনি সরাসরি কাকে নির্দেশ দিচ্ছে, এটা কিন্তু কোনো ইয়ে নেই যে উনি নাম ধরে ধরে নির্দেশ দিচ্ছে। কিন্তু এগুলো এরে মারো, মনে হয় যে এরা বাংলাদেশে হাসানুল্লাহ ইউনূস সমকক্ষের নেতা, যে হাসানুল্লাহ এদেরকে নির্মূল না করা পর্যন্ত কুষ্টিয়া যাইতে পারবে না, এদেরকে মেরা ভালো। পাশাপাশি এই দেখেন, পাশাপাশি জাতিসংঘ চলে আসছে। আমি যে কারণে বললাম, আজকে জাতিসংঘ কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। আমাদের আইসিটির কাঠগড়ায় কিন্তু এখন জাতিসংঘ, কারণ আইসিটি বলতেছে 1400, বাংলাদেশ সরকারের কাছে হিসাব হলো 800, তাহলে এই বাকি 700 কই? এই জন্য আইসিটির বিচার হওয়া উচিত, আমাদের এই 700 হিসাব দাও। ফলকার টুর্কের টিম যেটা কইছে, পাশাপাশি সারা দেশে 1400 মানুষকে হত্যা, 25,000 বেশি ছাত্র জনতাকে আহত করার নির্দেশ দেওয়ার অভিযোগ, এই অভিযোগ প্রমাণিত হয়নি। দুর্ভাগ্যজনক, জাতিসংঘের দেওয়া তথ্য অভিযোগ। এইখানেই হলো আপনি যে কথাটা বলছেন, চিফ প্রসিকিউটরের ক্ষোভ এই জায়গায়, ক্ষোভ যে এই তথ্য দিয়ে কিন্তু শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এই ক্ষোভটা কিন্তু আমি এতক্ষণ আলোচনা করলাম আপনার দর্শকদের জন্য, এই জায়গায় এসে আপনাকে দেখালাম যে এইটা হলো তাদের সবচেয়ে বড় ক্ষোভ, যে এই অভিযোগে যদি শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়, তাহলে ইনুর কেন হলো না? এখানে অভিযোগ প্রমাণিত হইল না কেন? যে অভিযোগটা আগে প্রমাণিত হয়েছে, আগের বিচারকরা বুঝতে পারে নাই। আগে এই বিচারকরা বা দিছে কিনা রায় আমি কইতে পারি না, কিন্তু আগে যে রায় দিছে, আমার ধারণা ফলকাটুক টেলিফোনে করে কইছে, যদি আমাদের এইসব জিনিস ব্যবহার করে যদি আবার তুমি রায়টায় দাও বাবা, তাহলে কিন্তু খবর আছে। আমার ধারণা আর কি দিছে, টাইট একটা দিছে, যে কারণে একেবারে 1400 জন এর হত্যাকাণ্ডের ব্যাপারটা এক বেমালুম বিচারকরা বাতিল করে দিছে, একেবারে বাতিল। তো বাতিল যদি করে দিয়ে থাকে, এখানে আপনার আইনের ব্যাখ্যাটা আসবে, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে রায়টা তো টিকে না। শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়ও কিন্তু বাতিল করতে হবে এখন।